99% আমার ক্লায়েন্ট এইভাবে আসে, পারিবারিক অশান্তি হচ্ছে, কোনো লজিক নেই, শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। এটা হচ্ছে তন্ত্রমন্ত্র মেন কারণ হচ্ছে। তো নিজের পছন্দ করে যখন আবার সে ওদের মধ্যে কথাবার্তা প্রেম ভালোবাসা হলো, মা চাচ্ছে না বিয়ে হোক, তো ওকে তন্ত্রমন্ত্র করেছে। কিন্তু করার পর ছেলে বলছে আমি তোমার সহ্য করতে পারছি না, মেয়ে বলছে তোমার ফেস দেখলে যখন মনে পড়ে তখন মাথা গরম হয়ে যায়। আমি ওনাকে বললাম, মেয়েকে বললাম তুই মাইন্ড করো না, তোমার যা করছে তোমার কাছের লোক করছে। উনি তো বুঝে গেছে কি চেহারা, এমন গঠন, এছাড়া কি আছে। আর হাজবেন্ড বলছে এখন তোমার ক্লিয়ার হলো তো। আরও একবার আপনাকে আমাদের শোতে স্বাগত। এবং সব থেকে বড় কথা হচ্ছে আগের এপিসোডগুলো মানুষ এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, আমার মনে হয় যে আরও প্রশ্নগুলো বাকি ছিল, সেই জন্য আবার আপনাকে সুদূর আসাম থেকে নিয়ে এলাম। প্রথমে জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। প্রথম হচ্ছে যে বহু মানুষের সমস্যা, সেটা হচ্ছে যে আজকে আমরা এইভাবে কোশ্চেন সাজিয়েছি যে কমেন্ট সেকশনে যে প্রশ্নগুলো এসছে, ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো এসছে সেগুলো দিয়ে যাব। তো আজকে আমি তুমি যে প্রশ্ন আমার কাছে যে কোশ্চেনগুলো আসে আর আমি ধরুন 1 বছর ধরে কলকাতা চেম্বার করছি, বিশেষ করে যে ভালোবাসায় পেয়েছি। আর আজকে যেটা আমি আলোচনা করব, এই 1 বছরে কলকাতা যে রিয়েল যে তো কি হচ্ছে, সমস্যাগুলো পেয়েছেন, সে নিয়ে আলোচনা, কোনো সাধনা কোনো কিছু নয়, রিয়েল লাইফ নিয়ে আলোচনা করব। সেই সূত্রেই ধরুন আপনাদের 182 বছরের একটা ইতিহাস রয়েছে পরিবারের তন্ত্র সাধনার। মূলত যে প্রশ্নটা এসছে একটা হচ্ছে যে সাংসারিক কলহ চলছে, সংসার বিগত 2 বছর 3 বছর আগে অবধিও খুব ভালো ছিল, মূলত মহিলাদের প্রশ্ন, মানে স্বামীর সাথে বন্ডিং খুব ভালো ছিল, হঠাৎ দেখা যাচ্ছে সুখের সংসারে হঠাৎ একটা সমস্যা সৃষ্টি হলো, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, সাংসারিক কলহ, এবং যার কোনো কারণ নেই। তো এটা সলিউশন কি তন্ত্রে আছে? দেখুন, সলিউশন বা তন্ত্র দিয়ে কি প্রবলেমটা কেউ ক্রিয়েট করতে পারে? প্রচুর এই নিয়ে সমস্যা হচ্ছে। দেখুন, ম্যাক্সিমাম 99% আমার ক্লায়েন্ট এইভাবে আসে, তো পারিবারিক অশান্তি হচ্ছে, কোনো লজিক নেই। সব দেখো, টাকা পয়সা সব কিছু ভালো আছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো সার্ভিস করছে, সব কিছু করছে, বাট সুখ শান্তি এই নেই। সমস্যাগুলো কি করে ক্রিয়েট হয়? দেখুন, প্রথম হচ্ছে দুটো দিক থেকে হয়। প্রথমত হচ্ছে, দেখুন আমাদের হরস্কোপ বা গ্রহ হিসেবে যেটা বলি আমরা, দেখুন ভালো প্রেমিকা হতে পারে, ভালো বাবা হতে পারে, বাট ভালো হাজব্যান্ড নাও হতে পারে। সেই জিনিসটা প্রথমে আমরা দেখে দিতে হবে। তো অনেক সময় দেখছি ভালো বাবা, ভালো ছেলে, কিন্তু বাট ভালো হাজব্যান্ড নয়। বা যে মেয়েটা আছে খুব সাংসারিক মেয়ে, খুব ভালো মেয়ে, বাট সবার জন্য খুব প্রিয়, বাট ভালো ওয়াইফ নয়। এই একটা কারণ, যেটা হচ্ছে হরস্কোপে চলে যায়। আর যেটা ম্যাক্সিমাম যেটা হচ্ছে, এটা খুব কম দেখা যায়, ভালো মেয়ে এরকম হয়, ম্যাক্সিমাম হচ্ছে তন্ত্রমন্ত্র প্রভাব। কিরকম বলতে হবে, প্রথম হচ্ছে ছেলে, আমি কিছু ক্লায়েন্ট বলছি, আমি ছেলে বাড়ির অবস্থা খুব ভালো, টাকা পয়সা খুব ভালো, মেয়ের বাড়ির অবস্থা খুব ভালো, সে কিন্তু বাট ছেলে বাড়ি চাচ্ছে, যে মেয়েকে ছেলে পছন্দ করে, ভাবছে শাশুড়ি ভাবছে আমি এই যে বৌমাকে আমি নিজের হাতেই রাখতে পারবো না। তো এই বৌমায়ের যদি মেয়ে আমার বাড়িতে আসে, তাহলে কিন্তু আমার কিন্তু বাড়িতে ছেলে কিন্তু আমার হাত থেকে চলে যাবে। তখন তো কী হয়, ম্যাক্সিমাম যা দেখছি এখানে এসে তন্ত্রমন্ত্র ইউজ করা হয়। দেখুন, তন্ত্র তো একটা নেগেটিভ এফেক্ট পড়বে। দেখুন, দেখছি আমি কিছু বশীকরণ বা কাকে বিচ্ছেদ করছে কেউ, বিফোর ম্যারেজ দেখছি ছেলেটা মেয়েটাকে সাথে সম্পর্ক না রাখার জন্য মনে মনে গিয়ে মুখে দেখাচ্ছে আমি তোমাকে ঠিক আছে, তোমার বিয়ে করো, আমি তোমাকে এগ্রি, তোমার সব ঠিক আছে, মেয়ের সাথে ভালো সম্পর্ক, ভিতরে গিয়ে কোথায় গিয়ে তন্ত্রমন্ত্র করছে নি, ছেলের সাথে মেয়ের বিচ্ছেদ হয়ে যায়, কোনো কারণবশত হলো না। বাট কোনো তন্ত্র হিসাবে যখন আমাদের ক্রিয়া করা হয় আফটার ম্যারেজ, সেটা এফেক্টটা খুব বেশি পড়ে। ম্যাক্সিমাম এই হচ্ছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার এই আসছে শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। এটা হচ্ছে তন্ত্রমন্ত্র মেন কারণ হচ্ছে। এরকম অনেক কারণ আছে যা বলছি। একটা রিসেন্ট ক্লায়েন্ট যেটা বলি আমরা, তো এসেছিলো, মেয়েটার বিয়ে হয়েছিল, ডিভোর্সি হয়ে গেছে, ঠিক আছে, ওনার একটা মেয়ে একটা আছে। আর যে ছেলের সাথে বিয়ে হয়েছে ও ছেলের মা বাবা কেউ নেই, ঠিক আছে, ওনারও ডিভোর্স হয়ে গেছে। তো সাধারণত যে মা আছে, মানে মেয়ের মা আছে, ওনার হাজবেন্ড নেই, তো ওনার কী চাবে, এমন একটা ছেলের সাথে বিয়ে দিব যেন মেয়ে সুখে থাকে, তাই তো। তো
তো নিজের পছন্দ করে যখন আবার সে ওদের মধ্যে কথাবার্তা প্রেম ভালোবাসা হলো, ঠিক আছে, মা চাচ্ছে না ওই ছেলের সাথে মেয়ে বিয়ে হোক। তো ওকে তন্তমন্ত করেছে, করার পর অনেক ঝামেলার মাধ্যমে গিয়ে ব্রেকআপ হয়, আবার সঙ্গে হয়, এ করে করে আবার বিয়ে হলো। বিয়ে করার পর 2 বছর সংসার করলো, সংসার করার পর ওদের মধ্যে আবার ডিভোর্স হয়ে গেল। না, বিচ্ছেদ হয়ে গেল। ছেলে বলছে আমি তোমাকে সহ্য করতে পারছি না, মেয়ে বলছে তোমার তোমার ফেস দেখলে যখন আমার মনে পড়ে তখন মাথা গরম হয়ে যায়। তো তার কিছু দুজনে আবার চলে গেল। আবার 2 বছর পরে আবার আবার একসাথে হলো। যখনই ওনারা একসাথে থাকে তখন দেখে হাতের মধ্যে, ছেলেটা হাতের মধ্যে র্যাশ হয়ে যাচ্ছে। মানে ছেলেটা বলছিল, আমি দেখে অবাক, ছেলেটা বলতো আমি জিম করি 150 কেজি। উনি বলছে যে ওনার ওয়াইফ আসলো, কাকে আমাকে যখন বিয়ের আগে টায়ার উঠিয়ে দিয়ে দেখিয়েছিল। ওই ছেলে জিম উম ছেড়ে দিয়ে একদম চাকরি বাকরি কিছু নেই, ঠিক আছে, তো একদম অবস্থা খুব খারাপ করেছে, ছেলের অবস্থা খারাপ করে হয়েছে। দিয়েছে। উনি বলছে আমার এটা কে করেছে? বলছি, উনি বলছে আমার কাজে কোনো এনার্জি লাগছে না, খালি শরীরটা লেজিনেস, সেখানে জিম ছেড়ে দিয়েছি, তো চাকরি চলে গেছে, মানে আর শরীরটা আমার পুরো র্যাশ বলতে কীরকম হচ্ছে, মানে বুঝে রাতে ঘুমিয়েছে তাহলে আঁচড় লেগে যাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কে করবে? আর যখন ওরা বলছে বেবি প্ল্যানিং করব, যখন বেবি প্ল্যানিং করে ভাবছে, তখনকার মেয়ের মা বলে কি তুই আস না, তোর সাথে অনেকদিন কিন্তু কথা বলি না। তো এখানে সবাই যখন ডাউটটা সবাই ওনার মা কি করছে, বাট আলটিমেটলি কি হচ্ছে, এরকম ম্যাক্সিমাম হচ্ছে। এই ক্ষেত্রে যেটা বলবো, এখন কথা শুনতে খুব খারাপ লাগে, কারণ আজকাল এখানকার যা আছে মানে অন্যরকম সমস্যা একটা হয়ে গেছে এই তন্ত্র জবাটা, মানে বিয়ের পর ঘটনা যেটা বলতে যাচ্ছি, প্রচুর এখন যেটা বললাম, এটা কি হচ্ছে আলটিমেটলি উনি কিন্তু মা কিন্তু এই ক্রিয়া করছে। আমি ওনাকে বললাম, মেয়েকে বললাম তুই মাইন্ড করো না, তোমার যা করছে তোমার কাছের লোক করছে, একদম নিজের লোক, তুমি সবসময় ওনার সঙ্গে থাকো, নামটা বল। উনি তো বুঝে গেছে। আর হাজবেন্ড বলছে এখন তোমার ক্লিয়ার হলো তো, উনি তো তোমার মার নাম বলিনি, বাট তোমার সব বলে দিল, কি চেহারা, এমন গঠন, এছাড়া কি আছে, এখন তোমার ক্লিয়ার হলো তোমার মা যে করছে। উনি বলছে মা কেন করবে, তুমি ভাবো মা কেন করবে। তা ওনাকে কয়েকটা কিছু পয়েন্ট বললাম, সেটা অনেক কিছু বলা উচিত না, উনি নিশ্চয়ই তোমার পডকাস্ট দেখে এসেছিল আমার কাছে, উনি নিশ্চয়ই বুঝবে। আচ্ছা, আর একটা সমস্যাও তো হয় যে ধরুন থার্ড পার্সনের এন্ট্রি, মানে এখন বহু সংসারে হচ্ছে, এবং যে অবৈধ প্রেম যে হচ্ছে, অনেকে অভিযোগ করে যে আমার বরকে অমুক মহিলা একদম বশীকরণ করে নিয়েছে, এরকম সমস্যাও তো আসছে নিশ্চয়ই। এরকম সমস্যা না, এরকম সমস্যা বলতে ভুল হবে, মানে বললাম তো আমার কাছে হলে যা মনে হচ্ছে, মানে অদ্ভুত মানে যে বললে না, এটা তুমি তো খুব সুন্দরভাবে গুছিয়ে বললে, এক্সটার্নাল অ্যাফেয়ার চলছে বা আমার থার্ড পার্সন এন্ট্রি হচ্ছে, তুমি তো সুন্দর গুছিয়ে বলে। ভয়ানক যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমার কাছে আসে, মহিলা ক্লায়েন্ট যেগুলো আসে আমার কাছে, সবকে হাজব্যান্ড মানে বরকে নিয়ে সব সমস্যা ম্যাক্সিমাম হচ্ছে এসব ঘটনা আজকাল। থার্ড পার্সনের বশীকরণ তন্ত্রটা খুব বেশি হচ্ছে। রিসেন্ট একটা কথা বলি আমি, টালিগঞ্জের চেম্বারে একটা মহিলা আসছিল, সে মহিলা না মেয়ে, ঠিক আছে, সেম ব্রাঞ্চে কাজ করে, ব্যাংকে কাজ করে, ঠিক আছে। উনি বলছে যখন উনি হচ্ছে অফিসার, ব্যাংকে ম্যানেজার, ঠিক আছে, আর ওনার কলিগ, ঠিক আছে, ওনার কোনো কারণবশত কথা বলতে বলতে প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে করার পর 6-7 মাস পরে জানে ওনার হচ্ছিল বাচ্চা আছে, উনি ম্যারিড, ঠিক আছে, এখন তো হয়ে গেছে। তো মেয়েটা বললো তুমি কেন বলোনি আগে আমাকে। আর সব ছেলেরাই একই কথা বলবে যখন ধরা পড়বে, বলবে আমার বউয়ের সাথে আমার সংসার অ্যাডজাস্টমেন্ট নেই, সব এখানে আমার বউ আমাকে এ করছে বাচ্চা, তখন নিজের ভুল কখনো বলবে না, ঠিক আছে, বলছে বলকে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এই জন্য আমি এক্সট্রা মেল তোমাকে ভালো বন্ধু। এখন মহিলা আমার কাছে আসছে, মেয়েটা আসছে, বলছে মানে ওকে আমাকে চাই, ও আমাকে চিট করেছে, ও টাকা পয়সার থেকে শুরু করে আরম্ভ করে, তারপর হচ্ছে হলো তোমার যেগুলো নর্মালি যেগুলো হচ্ছে সব কিছু চিট করে, বলছে ছেলেটা বলছে তোমাকেও রাখবো
ওকেও ওকে রাখবো। এইটা হচ্ছে হলো, শুনতে খুব খারাপ লাগে। এই এই জেনারেশনে বিশেষ করে আমি অনেক জায়গায় চেম্বার করছি, কলকাতা, দিল্লি, এই পাঞ্জাব, মুম্বাইতে যা চেম্বার করছি, ম্যাক্সিমাম হচ্ছে একই সমস্যা, বড় শহরগুলোতে। থার্ড পার্টি। আর এটা কোনো এজ নেই, এজ কোনো লিমিট নেই। মেয়ের বিয়ে হয়েছে, নাতিপুতি হয়ে গেছে, তারও 30 একই সমস্যা। একই সমস্যা। মানে এবার আপনি আমাকে বলুন, এই তন্ত্র মতে বা তন্ত্র ক্রিয়া করে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব কিনা? হ্যাঁ, 100% সমস্যা। এখন তন্ত্র প্রথমতই এইসব যে ক্রিয়া করা হয়, যখন যখন ম্যাক্সিমাম আমাদের কাছে আসে, আমার কাছে আছে, প্রথমত হচ্ছে আমাকে যার সাথে সম্পর্ক করেছে থার্ড পার্টি, তাকে মধ্যে বিচ্ছেদ করতে হবে। বিচ্ছেদ করার পর প্লাস যদি বশীকরণ করা হয়, একটা উপায় আছে, বিচ্ছেদ করতে হবে। যখনই এক্সট্রিমেল অ্যাফেয়ার থাকে বা থার্ড পার্টি এন্ট্রি থাকে, তখন একটা হচ্ছে লোকে বলে বশীকরণ না, বশীকরণ করলে হাজবেন্ড কখনো আসবে না, ওয়াইফ কখনো আসবে না। ওকে। যার সাথে যখন বশীকরণ করবে, প্রথমত ওর সাথে বিচ্ছেদ করতে হবে। যখন এই ওনার হাজবেন্ড কার সাথে প্রেম করছে, তাহলে ওর সাথে বিচ্ছেদ করতে হবে, বিচ্ছেদ করতে হবে। আর তারপরে বশীকরণ হবে। তো ম্যাক্সিমাম আমার কাছে এসে বলে, দাদা আমি বশীকরণ অনেক করেছি, বশীকরণ কোনো কাজ কেন হয় না? বশীকরণ করতে যার সাথে সম্পর্ক থাকবে তার সাথে বিচ্ছেদ না করলে কখনো বশীকরণ হবে না। ওকে। তো বশীকরণ ইন দ্য সেন্স লোকে অনেকটা ভুল মিনিং যে নিয়ে নেয়। দেখুন, অনেকে আমাকে বলেছে, দা আদৌ কি বশীকরণ, অনেক মেসেজ করে বশীকরণটা ঠিক নয়। দেখুন, বশীকরণ ইন দ্য সেন্স গোলাম নয়। আমরা যারা ভাবছে, অডিয়েন্স ভাবে বশীকরণ মানে হচ্ছে গোলাম, গোলাম নয়। কিন্তু বশীকরণ হচ্ছে মিনিং হচ্ছিল তোমার কথা শুনবে, তোমার সাথে সুসম্পর্ক হবে। আগে যেরকম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা হবে। এমন নয় বশীকরণ মানে হচ্ছে তুমি বলো তুমি বসো, উঠো, উঠ মানে উঠ, এই নয়। বশীকরণ ইন দ্য সেন্সে তোমার সঙ্গে সম্পর্কটা ভালো হবে। আর অনেক যারা বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে, এইসব ক্ষেত্রে বশীকরণ হয় না। আর বশীকরণ হলেও সে বিয়ে কখন লাস্টিং করে না। অনেক সংসার দেখেছি, অনেক ক্লায়েন্ট বলে আমি এই ছেলেকে ভালোবাসতাম, মানে আমি অন্য তান্ত্রিকে গেছে গিয়ে বিয়ে করেছি, এখন দেখি হাজব্যান্ড চেঞ্জ। এটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে। কিন্তু দেখো, তন্ত্র যখন করা হয় যার উপরে, সে তার একটা নেগেটিভ এনার্জি তোমাকে কাজ করবে একটা। প্রথম বলে যখন দেখো আমি তো করছি এখানে 1 বছরের চেম্বার করছি, ডেলি যে তো ক্লায়েন্ট দেখছি সব একই সমস্যা। এখানে কলকাতা 2টো সমস্যা আমার কাছে আসে। একটা হচ্ছে ছেলে মেয়ে অবাধ্য, ছেলে মেয়ে ভালো মতো পড়াশোনা করছে না। আর হচ্ছে হলো লাভ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খুব খারাপ। আর শ্বশুর শাশুড়ির সাথে বৌমার অ্যাডজাস্টমেন্ট হয় না। এই হলো প্রবলেম। আর তন্ত্র এক্সোবরকে এক তন্ত্র এখানে করছে, মানে ইচ্ছে করে আমার ভালো চলছে, ঠিক আছে, কিছু তান্ত্রিক আছে, তান্ত্রিক বলা ভুল, তোমার মানে এক সেম বিজনেস করছি, তোমার খারাপ চাবো, তোমার বাড়িতে আমি জিনিস পাঠিয়ে দিলাম, কিছু চালান করে পাঠিয়ে দিলাম, কোনো প্রেতাত্মার চালান করলাম, তবে অনেক নেগেটিভ এনার্জিগুলো পাঠিয়ে দিচ্ছি। তো এখানকার আমি একটা কথা বলি, রিসেন্ট একটা বাড়িতে গিয়েছিলাম, উনি হচ্ছিল বিশাল, মানে এখানকার আমার পার্টির লিডার বলবো, পলিটিক্যাল লিডার। ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। তো ওনার বাড়িতে উনি যে ভালো পজিশন ছিল, মানে মানে ফেস ভ্যালু, ঠিক আছে। তো ইলেকশনে মানে কি বলে টিকিট পাওয়ার মতন ফেস, উনি জানে আমি টিকিট পাবো, সবাই জানে। ইন্ড অফ দ্য মুমেন্টে রাতে বলা ঠিক ছিল, সকালে হচ্ছে ডিক্লিয়ার অন্য হলো, ঠিক আছে। তো উনি বলছে, উনি সন্দেহ করেছে উনার বাড়িতে টিল নট ডেট পর্যন্ত, লাস্ট ইলেকশন থেকে শুরু করে আজকে ইলেকশন সামনে অলমোস্ট 5 ইয়ার্স পর্যন্ত, বলছে আমি 5 বছর আমি আমার লাইফ বরবাদ করে দিয়েছে তন্ত্র মাধ্যমে। উনি খালি আমি নয়, আমার মিসেস, আমার ছেলে, আমি নিজের বাড়ি ছেড়ে দিয়েছি।
আমি আমার নিজের বাড়ি ছেড়ে দিয়েছি, কেন আমি ভাবছি এত আমার বাড়িতে নেগেটিভ এনার্জি পাঠিয়ে দিয়েছে। বলছি কোনো কাজ হচ্ছে না, ওয়াইফের সাইডে খারাপ যাচ্ছে, উনি হাজব্যান্ড ওয়াইফের দুজনই রাজনীতিতে, ঠিক আছে। ওয়াইফের নাম নিমিষে বদনাম হয়ে গেল, আমার নাম নিমিষের বদনাম হলো, কোথায় আমি চলে গেলাম, মুছে গেলাম, লোক লোক ভুলে গেছে আমাকে, ঠিক আছে। সবসময় একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, রুম থেকে বেরোতে ইচ্ছা করছে, কার সাথে কথা বলতে ভালো পারছে না, কানের মধ্যে সেখানে ফুসফুস ফুসফুস কথা বলে, ঠিক আছে। এইভাবে একটা কথা বলছে, বাধ্য হয়ে আমি আমার শ্বশুরবাড়ি চলে আসছি, নিজের বাড়ি বন্ধ করে দিই। উনি বলছে শ্বশুরবাড়িতে এসে একই সমস্যা, লাস্ট 2 মাস 3 মাস ধরে আমার কাছে এসছে, বলছে দাদা অল্পটা রিলিফ পাচ্ছে। তো তন্ত্র সবই সম্ভব, বাট কিছু নেগেটিভ এনার্জি প্রচুর কাজ করে, কিন্তু কাজ করা উচিত নয় এলাকে। কারণ যে করছে, দেখুন আজকে আমার সময় ভালো, তো আমি করছি, কিন্তু কিন্তু আমার কিন্তু সময় খারাপ আসবে, কিন্তু সেটা কিন্তু অ্যাফেক্ট কিন্তু পড়তে বাধ্য কিন্তু।